আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ভাই ব্রাদার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলের জন্য আবার আমরা নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও, ভ্রমণ ভিডিও। আমরা ছোটোখাটো মাসে একটা করে ট্যুর দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে এবারের ট্যুরটা হলো দক্ষিণবঙ্গটা আসলে একটু বেশি ভালো লাগে। সেই হিসেবেই আহ, গাজীপুর টু ভোলার উদ্দেশ্যে এবার আমাদের যাত্রা। আমরা শুরুতেই সদরঘাট থেকে বেতুয়া চর ফ্যাশন ভোলার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়েও আহ, সকালের এই সূর্য উদয়, তারপরে সেখান থেকে সিএনজিতে করে চর ফ্যাশন, সেখান থেকে আবার কচ্ছপিয়া ঘাট। ঘাটে যা নামতে দেখি মাছের একেবারে হই হই রই রই ব্যাপার। শুধু ছোট মাছ, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। ৩৫০ টাকা করে মাত্র। ঝাঁকা, পুরা ঝাঁকাটাই যে দেখতে পাচ্ছেন, ঝাঁকা, এই পুরা ঝাঁকাটাই 300 টাকা 250 টাকা এরকম। ছোট চিংড়ি হয়তো ওইগুলা দিয়ে যে নাপ্পি বা মাছের খাবার এসে হাবিজাবি শুটকি মুটকি এসব কিছু হয়ে থাকে। যাই হোক, এখান থেকে আমরা আম, ভালো করে ওই এলাকাটা আগে ভালো করে পড়া হয়নি, যার কারণে আমরা স্পিড বোর্ডেই উঠলাম জনপ্রতি 200 টাকা করে চর কুকরি মুকরির উদ্দেশ্যে। তবে যারা গবেষণা করে যায় বা ভ্রমণ সব কিছু জেনে যায়, তারা হয়তো অল্পতে আর একটু অল্পতে সাশ্রয়ে ঘোরাফেরা করতে পারবে। সেটা হলো এই যে ছোট 2 তলা বিশিষ্ট ছোট ছোট লঞ্চ আছে, এগুলো নির্দিষ্ট একটা টাইমে ছেড়ে যায়। ওই টাইমে গেলে ভাড়াও কম লাগে, সাশ্রয়ে যাওয়া যায়, আর দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করা যায়। আর বিশেষ করে আপনারা হচ্ছে এখানে লঞ্চে যে কেবিনগুলো আছে, কেবিনগুলো নেওয়ার চেষ্টা করবেন। সিটে ভুল করেও যাবেন না, কারণ এখানে লং জার্নি করতে হয়। সো অনেক সময় সিটে বসে থাকা আসলে বোরিং লাগে যায়। এই কাজটা কেউ ভুলেও করবেন না, আমাদের কিন্তু মানজা বাঁকা হয়ে গেছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা আছি গ্রিন লাইনে। গ্রিন লাইন বলে যে জ্বলন্ত পথে বা জল পথে বিমানের ছোঁয়া, এরকম তারা বলে থাকে। যাই হোক, এখানে আমরা 2 তলায় নিলাম। 2 তলায় না নিয়ে মনে হয় নিস্তালায় নিলেই ভালো, কারণ নিস্তালা থেকে আশেপাশের ভিউটা খুব চমৎকার দেখা যায়, উপরতলা থেকে এতটা ভালো দেখা যায় না। যদি একেবারে ছাদে যাওয়া যায় সেখান থেকে কিছু একটা দেখা যায়। যাই হোক, তো আমরা আছি গ্রিন লাইনে। গ্রিন লাইনের কিচেন বা কি বলে এটাকে, ক্যান্টিন। ফাস্টফুডের খাবার দাবার অনেক স্পেশাল, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা মানিব্যাগটা খুব তাড়াতাড়ি হালকা হয়ে যাবে, কারণ এখানে খাবারের প্রাইস ভেরি হাই সেনসিটিভ। তো আমরা এই যে পিছনের যে যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আহ, ছোট কচ্ছপিয়া থেকে কচ্ছপিয়া থেকে। এটা চর হচ্ছে কুকরি চর মুকরি। কুকরিমুখী এলাকা। তো এখানে আমরা একটু আশেপাশের ভিউটা নিলাম। এখানে মোটামুটি দুই পাশে হচ্ছে বনের মতো। তো এখানে অনেকটা সুন্দরবনের ফিল, ওই যে ছোট ছোট কেমন গাছের শিকড় উল্টো হয়ে আছে। আমরা যেরকম খালে বিলে হাতিয়া মাছ ধরি, আমাদের এই যে টাঙ্গাইল গাজীপুর এই সমস্ত এলাকায় এরকম মনে হয় সুযোগ নাই হাতিয়া মাছ ধরার বা ঝাঁকি জাল মারার। ওই যে নদীর পাশ দিয়ে বা ইয়ের পাশ দিয়ে ছোট ছোট খালি এরকম উল্টা বড় শিকড়। বড় বড় খালি খুঁটা আছে, জাকি জাল ছোট ছোট ফালাইবেন তো ফালাইবেন, আর উঠাইবার পারবেন না, তাই উঠাইতে না? পারবেন না, এই হলো পরিস্থিতি। তবে এই যে গুল গাছ, আমরা যে ছোটবেলায় পড়তাম এরকম বইয়ের মধ্যে, সুন্দরবনের কেওড়া, গুল, তারপরে হুগলি, হুগলা বা হুগলি, এই সমস্ত গাছের নাম আমরা পড়ছি। তো এখানে যাওয়ার সময় এই ভিউটা আমরা দেখতে পেলাম, যে গোলপাতা, হুগলি, কেওড়া এই সমস্ত নানান গাছ এখানে আছে। দেখতে ওয়াও, অনেকটা সুন্দরবনের ফিল। যদিও সুন্দরবন দেখা হয় নাই, আশা করি দক্ষিণের সব অঞ্চলই হয়তো এরকম। খুব ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে সুন্দরবনে একটা ট্যুর দিয়ে আসবো, সেটা সময় সাপেক্ষে যে কোনো সময় চলে যেতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইনশাল্লাহ। তো দেখা যাক, আমরা এবার সাথে ছিলাম 4 জনের মতো। তো আমরা 4 জনই ইয়াং জেনারেশন আমরা সবাই, ওটা বলা যাবে না, যাই হোক। তো মোটামুটি আমরা ভালো এনজয় করছি, সবাই ফ্রেন্ডলি, সবার সাথে সবাই মোটামুটি ভালোভাবেই মিশি। সো কমফোর্টেবল ফিল করছি ভালোই, খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা আসলে আসতে পারেন, অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসলে সবচেয়ে বেটার ফিল পাবেন। এখানে আমরা যাচ্ছি এখন লঞ্চে, ছোট লঞ্চে চর কুকরি মুকরির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সামনে সরু খালের মতো। এখান থেকে যে আমরা মোটামুটি বড় নদীতে পড়ব। আর মাঝখানে চেষ্টা করছি হরিণ দেখার, যেখানে হরিণ আছে প্রত্যেকটা চরেই দ্বীপে, এরকম হরিণের আম, অনেক পরিমাণ হরিণ আছে, বানর আছে। তো আমরা চেষ্টা করছি দেখার জন্য। আশেপাশে কিন্তু হরিণের ছাপও আছে, নাই বললেও ভুল হবে। আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন যে কাদা কাদা, এখান থেকে কিন্তু হরিণের বড় বড় ছাপ আছে, একদম হাতের পায়ের সমান। তো
দেখতে দেখতেই মনে হলো কিছু একটা দেখতে পেলাম না, মনে করলাম যে বড় কোনো হাতিটা এরকম কিছু না, দেখলাম যে মহিষ। আমরা শুনতাম যে ভোলার এই মহিষের দধি বা দই বিখ্যাত। তো এই দেখলাম যে ভোলায় অনেক মহিষ, অনেক মহিষ। আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে একটা মোষ আমরা রান্না করে খেয়ে ফেলবো, তাতে এখানে দেখার মতো কেউ নাই, আশেপাশে কোনো মানুষও থাকে না। তো এখানে যদি একটা রান্না করে আমরা রেসিপি বানিয়ে ফেলতাম তাহলে মন্দ হতো না, তা কিন্তু এতটা সাহস মহিষের করলে জানে। বারবিকিউ হতে পারতো, মহিষের বারবিকিউ, মহিষের বারবিকিউ বা এখান থেকে হারানোরও কিছু নেই, কারণ এগুলা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে মনে হয় যাওয়ার কোনো সুযোগ নেই। দেখতে পাচ্ছেন কতগুলা গরু মহিষ এখানে আছে, এখান থেকে যদি একটা খেয়ে ফেলি কেউ বলতে পারবে না। আর এগুলা আমার মনে হয় না কেউ পালে, না জঙ্গলে মনে হয় থাকে। যাই হোক, আমরা খাওয়ার এত দুঃসাহস দেখাই নাই। তো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ জোয়ার আসে দুই টাইম। তাতে দেখা যায় ওই যে উপর পর্যন্ত ওই মহিষ যেখানে আছে, এক সময় আসে যে মহিষ এখানে পানি দিয়ে ভরপুর টয়টুম্বুর থাকে নতুন পানি যখন আসে জোয়ারের সময়। এখন আবার পানি একটু নিচের দিকে। তো দুই পার দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর দৃশ্যটা, আসলে উপভোগ করার মতো। যদি পারেন আপনারা বাসায় থেকে জাল নিয়ে আসবেন মাছ ধরার জন্য। মোটামুটি এখানে আপনারা ফ্রিতে মাছ ধরতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। রান্না করবেন আর খাবেন। আর মাছের কোনো অভাব নেই, এত এত মাছ। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা তাঁবু গেড়ে এখানে থাকছিলাম। একটা তাঁবুতে আমাদের কাছ থেকে ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। যদিও সেরকম ভালো কোনো বিছানা নেই, কিন্তু থাকার জন্য এটাই পারফেক্ট। আপনারা চেষ্টা করবেন যে, যেহেতু এখানে ১২০০ টাকা দিয়ে একটি তাঁবু ভাড়া নিতে হয়, সুতরাং আপনারা চেষ্টা করবেন একটি তাঁবু কিনে ব্যাগে করে নিয়ে যেতে। তাহলে আপনারা আবার বিভিন্ন ট্যুরে ওই তাঁবুটা ইউজ করতে পারবেন। এখানে ১২০০ টাকা দিয়ে শুধুমাত্র ভাড়া দিয়ে থাকার কোনো মানে নেই। এখানে আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন। যদি তাঁবু নিয়ে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা বেঁচে যাবে। তো সামনে দেখতে পাচ্ছেন যে অথই সমুদ্র, সমুদ্রের মুখ বলা যায়। এটা সমুদ্রের মুখ বলা যায়, কিন্তু এর কোনো শেষ সীমানা নাই। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, চরকুকরি মুকরি এই যে একটা সমুদ্র আছে, এই সমুদ্রর শেষে কোনো সীমানা নেই আসলে। এর কোনো শেষ নাই। গুগল ম্যাপে যদি আপনারা সার্চ করেন এর কোনো শেষ সীমানা দেখবেন না। সুতরাং এখানে শেষ বলতে কিছু নাই। এখানে শেষ পর্যন্ত কেউ আজও পর্যন্ত পৌঁছাতে পারেনি, এমনকি গুগলে এর কোনো রেকর্ড নাই, গুগল ম্যাপসে। তো এই যে ছোটো মোটো ভ্রাম্যমান হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করা যায়, তবে একটু খরচ বেশি। আমরা এখন দিনের বেলা চলে যাচ্ছি মাছ ধরতে। মাছ ধরার জন্য যাচ্ছিলাম, দেখলাম যে অনেকগুলা বক এখানে মাছ খাচ্ছে। আরও মাছের সমাগম দেখা যায়, তো যদি এই বকগুলো আসলে না খায় তো আর বাঁচে না, মাছ তো খাই। যাই হোক, আমরা এখন যাচ্ছি মাছ ধরার জন্য একটা ছোট একটা নৌকাতে করে। এটা হচ্ছে সেখানে কারেন্ট জালের মতো আছে, সেখানে কারেন্ট জাল ফেলানো আছে, সেখানে আমরা যাব মাছ ধরতে। দেখি কত বড় বড় ইলিশ পাওয়া যায়। এই যে আমাদের বুড়া কাকু একটা মাছ ধরতেছে। এখন হচ্ছে যে ওনার জাল টানতে যে একবার পড়ে যেতে চাইছিল, যাই হোক আমি অনেক ভয় পাইছি, তারপরেও আল্লাহর রহমতে পড়ে নাই। তো এখানে আসলে এমন একটা জায়গা যেখানে পড়ে গেলে এর শেষ কোনো সীমানায় আমরা সাঁতার কেটে পৌঁছাতে পারবো না। এটি খুবই ভয়ঙ্কর, এবং এখানে যারা যাবেন, যদি সমুদ্রের মাঝখানে যান, অবশ্যই যারা সাঁতার জানেন, লং টাইম সাঁতার কাটতে পারবেন সেরকম সাহস থাকলে যাবেন। তাছাড়া এরকম ঝুঁকি কেউ নেবেন না, কারণ এখানে বড় বড় লঞ্চ যায়, যে কোনো মুহূর্তে ঢেউ এটা উল্টে যেতে পারে। উল্টে গেলে তো বুঝতেই পারবেন, একদম চাঁদের দেশে। তো আমরা ইলিশের আশায় দেখি একটা ইলিশ যদি পাওয়া যায়। তো ইলিশ পাইতে না পাইতেই আমরা একটা চিংড়ির দেখা পেলাম। মোটামুটি জালটা কেমন যেন, ছোট চিংড়িও বাঁধে, বড় চিংড়িও বাঁধে, ছোট ইলিশও বাজে, বড় ইলিশও বাজে। কেমনে যে বাজে এটাই বুঝি না। কারেন্ট জালের মতো ছোট ছোট ছড়ি মাছ। ওইটা মনে হয় জালের মাঝখান দিয়ে যাওয়ার সময় হেসে দেয় আর দাঁতের সাথে ফেসে যায়, ছোট একেবারে, তারপরে ওগুলো দেয় এই জালের সাথে ফেসে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটা চিংড়ি, জীবিত চিংড়ি। এটা যদি বারবিকিউ করা যেত। আর মমিন সর্দার ভাই উনি অনেক ভালো মানুষ, ভোলার মানুষ, সব মানুষই খুব ভালো মানুষ। এরা খুব মিশুক, আমাদেরকে নিয়ে গেলেন। তো সাথে সবসময় চুলা থাকে, কিন্তু ভাগ্য খারাপ আমাদের ওই দিন চুলা ছিল না। গ্যাসের বোতল ছিল ঠিকই, কিন্তু চুলা ছিল না। চুলা থাকলে হয়তো সাথে সাথে ফ্রাই করে ফেলতাম, ফ্রাই করে খেয়ে ফেলতাম। কাঁকড়া পাওয়া যায়। আমরা এখন চলে যাচ্ছি একটা কুকুরের সাথে। আজকে আমরা 420 খেলা খেলবো। এই কুকুরটা আমাদেরকে ফলো করতেছিল আগে থেকেই, যে কোথায় আসছো, আমাদেরকে ট্যাক্স ভ্যাট না দিয়ে আপনারা যাইতে পারবেন না। সো আমরা আর বেশি বোঝার চেষ্টা করলাম না, দ্রুত একটি দোকানে যে একটি রুটি কিনে এই কুকুরকে খাওয়াচ্ছি, এবং এটা খুবই এক্সপার্ট, লাফে লাফে খেতে পারে, ক্যাচ ধরতে পারে ভালো। মোটামুটি ভালো এনজয় করা হলো এখানে, আপনারা দেখতে থাকেন। জাতীয় দলের প্লেয়াররা যে পরিমাণ ক্যাচ ড্রপ করে, এই কুকুরটা একটা ক্যাচ ড্রপ করলো না, সব ক্যাচ টপা টপ ধরে ফেললো। সাকিব আল হাসানের থেকে পারফেক্ট আছে। হ্যাঁ, সাকিবের চেয়ে অবশ্যই ভালো পারফরমেন্স দেখিয়েছে সে, একটা ক্যাচও মিস করেনি।
সাকিবের সাথে ভালো ক্যাচ ধরতে পারে এই কুকুরটি, আপনারা একে জাতীয় দলে আহ, খেলার সুযোগ করে দিতে পারেন যারা যদি এটা কেউ দেখে থাকেন, তাহলে এটাকে মোটামুটি কাজে লাগাইতে পারবেন। অবশ্যই আমরা এটা যখন বাসায় চলে যাচ্ছিলাম, যাওয়ার পথেও আমাদেরকে এটা আটকে ছিল, তখন এটার যে গোড়াগাড়া বাচ্চা কাচ্চা আছে সেগুলোর সাথে আমাদের পরিচয় করে দিল। আমাদের আগে আগে চলে গেল বাসার ভিতরে যে দেখি যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে এবার। এখানে একটা মজার ঘটনা গল্প না বললে নয়। যখন আমরা জাল টেনে রাত 12:30 কি 1টার সময় এই দ্বীপে পৌঁছি, যেমন জায়গায় গিয়েছিলাম যেখান থেকে দ্বীপের এই মাথা ও মাথা কোনো মাথায় দেখা যায় না, ছোট্ট ছোট্ট লাইট দেখা যায়, যেগুলো ওই যে ভাসমান নৌকার মধ্যে লাইটগুলো, জেলেদের নৌকা। তো এখান থেকে ফেরার সময় আমরা যখন আমাদের তাঁবুর দিকে আগাচ্ছি, তখন 3টা থেকে 4টা কুকুর ঘিরে ধরলো আমাকে, আমাদেরকে সবাইকে ঘেউ ঘেউ করে একেবারে গরম করে ফেললো এলাকা। তো আমার পিছে ধাওয়া করার সময় আমি বললাম, এই লোকাল লোকাল লোকাল। তখন কুকুর আস্তে করে থেমে গেল, জাহাঙ্গীর ভাইকে যা ধরলো। জাহাঙ্গীর ভাই খুব ভয়, ভীত সন্ত্রস্ত হয়ে গেল কুকুরের এই দেখে। তখন আমি বললাম যে ভাই বলেন যে লোকাল লোকাল, তাহলে কুকুর কিছু বলবে না। আসলেই তাই, যে কুকুরের যখন বলা হয় স্বাভাবিক আচরণ করা হয়, তখন এরা একটু চুপচাপ থাকে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা যে এই যে আমরা কুকরি মুকরিতে গেলাম, সেখান থেকে অটো নিতে বা অটো বা হোন্ডাই নিতে হয়। সেখানে আমরা অটো বা হোন্ডা না নিলেও পারেন, হেঁটে আধা ঘন্টার মধ্যে আপনারা ওই স্পটে যেতে পারেন। অবশ্যই পায়ে হাঁটবেন, কারণ এখানে যেতে গেলে আপনাদেরকে রিক্সা ভাড়া অটো ভাড়া যে এত বেশি, যা ঢাকা শহরের মনে করেন যে 5 স্টার হোটেলেও নাই, যে যে ভাড়াটা এখানে রিক্সা ভাড়া আর অটো ভাড়া দিতে হয় অল্প জায়গার মধ্যে। তো আমরা এখানে আবার আরেকটা বনের ভিতরে চলে আসছি, এখানে নিচে অনেক চোকা চোকা আছে, গাছের শিকড়গুলো আছে, এখানে যদি কেউ পড়ে যায় তাহলে মনে করেন যে পাছা দিয়া হয়ে গেল আরেকটা। যাই হোক, এখানে আমরা হরিণের খুঁজে ঢুকছিলাম, তো হরিণ দেখতে পাইনি, কিন্তু বানরের দেখা পাইছি, অনেক অনেক বানর, গাছে গাছে অনেক বানর। ওই সামনে তো দৌড়াতে থাকে অনেক বানর। কিন্তু আমরা হাঁটতে গেলে অবশ্যই নিচে তাকিয়ে হাঁটতে হয়, হচ্ছে তো এই যে ছোট ছোট উল্টা শিকড়ের মতো আছে, ওগুলা বিঁধে যাওয়ার ভয় থাকে। তো এখানে সুন্দর একটা ফল আছে, টক টক লাগে, এটা নাকি ওই যে বানর বা পশু পাখি খায়। তো আমরা ট্রাই করলাম, হালকা টকের মতো লাগে। তার ওই যে এটা আমাদের অটো ড্রাইভার 600 টাকা ভাড়া দিছি মাত্র, অল্প একটু জায়গা, যেটা আমরা গুগল ম্যাপ তিরিশ থেকে হেঁটে মিনিট আসছি। 30 মিনিটের জন্য 600 টাকা ভাড়া নিছে। এটা আপনার হেঁটেই যেতে পারেন, আর বনে ডাকাত দেখার মতো ডাকাত। তেমন কিচ্ছু নেই। আর এই বনটা ওই কুকরি মুকরির মধ্যে ধরেন 80% জায়গায় হলো বন, এই যে বিভিন্ন কেওড়া গোলপাতা এই সমস্ত বন, অল্প কিছু হইলো বাড়িঘর, আর তার বাকিটুকু হইলো এই যে চক, যেখানে এই যে তরমুজ আর ধান এই দুইটা ফসল হয়ে থাকে। তো এখান থেকে আমরা আরেকটা দৃশ্য ধারণ করলাম, সেটা হচ্ছে পিচ বোটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে পিচ বোটটা যাচ্ছে, এখানে মোটামুটি দাঁড়িয়ে থাকা যায় না, কারণ পিচ বোটটা অনেক বেশি ভাইব্রেশন করে, যেখানে ক্যামেরা হাতে থাকলে পরে কাঁপাকাঁপি করে অনেক বেশি। আর আমার ক্যামেরাটার যেহেতু 50 mm লেন্স, সো এখানে আপনারা মোটামুটি ভালোই কাঁপাকাঁপি লক্ষ্য করবেন। তবে আশেপাশের দৃশ্যগুলো আসলে দেখার মতো, চোখে যদি দেখেন একদম মন প্রাণ জুড়ে যাবে অজার হয়ে, একদম মনটা শান্ত হয়ে যাবে আশেপাশের দৃশ্যটা দেখলে। দুই পাশেই হচ্ছে বড় বড় বন, আর এখানে শুধু জঙ্গল ছাড়া আর কিছু নাই, মাঝখান দিয়ে সরু একটা নদী বয়ে গেছে, এখান দিয়ে অটো, আপনার হচ্ছে ব্রিজ বোট আর লঞ্চ, ছোট ছোট যে লঞ্চগুলো আছে এগুলো চলে এখান থেকে। তাদের যানবাহনের খরচটা আসলে অনেক বেশি। চরকুকরি থেকে যদি টাইম না বেঁধে অন্য কোনো কারণে আসতে হয়, তাহলে অনেক খরচ করতে হয়। আর দিনে 2টার সময় এখান থেকে লঞ্চ ছাড়ে, যাতায়াত করে কচ্ছপিয়া ঘাট থেকে, সেইখানে মোটামুটি একটু কম খরচ, তারপরেও 70 টাকা পার হেড, তারপরেও খরচ মোটামুটি আমাদের বেশি। ব্রিজ বোটে ভাড়া নিয়েছিল জনপ্রতি 200 টাকা, যেখানে 30 মিনিটের একটা জার্নি ছিল, 30 মিনিটের রাস্তায় আপনার প্রত্যেক জনে 200 টাকা করে ভাড়া। তো আমরা ছিলাম 4 জন, আরও বাইরে থেকে আরও প্যাসেঞ্জার আরও 4 জনের মতো উঠেছিল, সো এখানে মোটামুটি 8 জন, 8 জনের থেকে 200 টাকা করে নিলে তাদের 1600 টাকা ভাড়া হয়ে যায়। সেখানে আসলে বলা চলে যে এখানে ভাড়াটা অতিরিক্ত, অতিরিক্ত ভাড়া মানে অতিরিক্ত, এর কোনো শেষ নাই। আসলে এতটা ভাড়া হওয়া উচিত না, যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, আর এখানে তো অবশ্যই টাকা খরচ করার জন্য আসে। তো আমাদের ভিডিও আর বেশি লম্বা করব না, আশেপাশের দৃশ্যগুলো মোটামুটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং ভালো লেগেছে। তো এরকম আরও অনেক ভিডিও আমরা আপলোড করব, যদিও এটা আমাদের প্রফেশন না, কিন্তু আমরা এটা শখের বশে করে থাকি। আর নেক্সট টাইমে যদি কখনো কোথাও যাই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তুহিন খান, আমার সাথে আছে মোহাম্মদ নাজমুল ভাই, ওনার সাথে। জি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ঢাকা এবং ওইখানের
হাঁসের দামটা মোটামুটি সেম সেম, কাছাকাছি দাম। সব জিনিসের দাম একটু বেশি, তবে টুরিস্ট মোটামুটি ভালো, ভালো টুরিস্ট।